আচ্ছা, আমরা গত আহ, যে থিওরি ক্লাস করছি, মানে পরীক্ষার এক্সামের আগে সেই ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে ট্যাক্সটা বা সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ আমরা শুরু করছিলাম। তো সিঙ্গেল সোর্স শর্টেজ পাথ বলতে যেটা বোঝাচ্ছিল, একটা মাত্র সোর্স থাকবে এবং সেখান থেকে আমরা বাকি সবগুলোকে ডেস্টিনেশন চিন্তা করলে একটা সোর্স থেকে বাকি সবগুলো নোডে যাওয়ার জন্য সবচেয়ে শর্টেস্ট পাথ যেটা বা শর্টেস্ট কস্ট যেটা সেটা আমরা বের করতাম। ঠিক একইভাবে সিঙ্গেল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ আছে, সিঙ্গেল পেয়ার শর্টেস্ট পাথ আছে, তারপর অল পেয়ার শর্টেস্ট পাথ আছে। তো এই টাইপের অনেকগুলো ভ্যারিয়েশন ছিল। এরপর আমরা বিভিন্ন অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি আমরা দেখছি, যে শর্টেস্ট পাথ হইতে গেলে কি করতে হবে। তারপরে আমরা শর্টেস্ট পাথ রিপ্রেজেন্টেশন কিভাবে করব সেটাও মোটামুটি দেখার চেষ্টা করছিলাম, যে আমরা কোন কোন প্যারামিটার আমাদের লাগবে অ্যালগোরিদম গুলা ডিজাইন করতে। যেমন আমাদের শর্টেস্ট ডিস্টেন্স স্টোর করার জন্য ডিস্টেন্স ভেক্টর ডিভি লাগবে। এরপরে আমাদের প্রিডিসেসর ভেক্টর বা প্যারেন্টের ভেক্টর যেটা বা অ্যারে যেটাকে বলে, এটা লাগবে। তো এই বিষয়গুলো যখন আমরা পেয়ে যাব তখন আমাদের বিষয়টা ছিল রিল্যাক্সেশন করার বিষয়টা ছিল, যে কিভাবে আমরা রিল্যাক্স করব, অর্থাৎ নোটগুলোর কস্ট আপডেট করব। তো আমরা দেখছি যে রিল্যাক্সেশন কিভাবে হয়, যদি আমরা একটা সার্টেন নোড এস থেকে সোর্স থেকে ইউ এবং ভি তে দুই জায়গাতে যাওয়ার রাস্তা থাকে। তো আমাদের চেক করতে হবে যে সোর্স থেকে, ধরেন আমি ইউতে চলে গেছি অলরেডি, তো আমি সোর্স থেকে এখন ভিতে যেতে চাই। তাহলে আমার সোর্স থেকে ভিতে যাওয়ার কস্ট বেশি নাকি কম? যদি বেশি হয়ে থাকে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সোর্স থেকে আগে আমরা ইউতে যাইতে পারি, দেন ইউ থেকে সরাসরি ভিতে যেতে পারি। সো আবারও বলছিলাম যে ব্রোকেন লাইন মানে কিন্তু এখানে অনেকগুলা নোড আছে, নট ডিরেক্টলি চলে আসছে। আর সলিড লাইন মানে হচ্ছে সরাসরি ডিরেক্ট গেছে। সো রিল্যাক্সেশনের ব্যাপার ছিল এরকম যে যদি আমরা কম কস্টে যদি যেতে পারি কোনো নোড থেকে কোনো নোডে, তাহলে আমাদের সেই প্রসেসটা নিতে হবে। তো এটা আমরা রিল্যাক্সেশনে দেখছি অলরেডি, সবার মনে থাকার কথা। তো আমরা ডায়াক্সট্রার যে অ্যালগোরিদম সেটা বোঝার চেষ্টা করছিলাম। ডায়াক্সট্রাতে আমরা বিএফএস এর মতোই কাজ করতাম এবং সেখানে একটা কিউ মেনটেন করতাম, যেখানে সব বিএফএস এ তো আগে একটা একটা করে নোড ইনসার্ট করতে হতো। এখানে সবগুলো নোড কিউ এর ভিতরে আগেই ইনসার্টেড অবস্থায় থাকবে এবং ইনিশিয়ালি সবগুলো নোডের কস্ট ইনফিনিটি হিসেবে থাকবে। শুধুমাত্র সোর্স নোডের কস্ট সেটাকে আমরা জিরো ধরে নিব। সো যেটা করা হইতো তখন আমরা এক্সট্রাক্ট মিন কিউ করতাম। তাহলে সবার আগে সোর্স নোডটা বের হবে। সোর্স নোডটা বের হইলে সেটাকে আমরা হয়তোবা ট্রি এর অন্তর্ভুক্ত করতাম এবং ওই সোর্স নোডের সাথে যে সকল চাইল্ড অ্যাডজাসেন্ট হয়ে আছে বা যে যে সকল নোড কি বলে কিউ থেকে বের হবে সেটার সাথে যে সকল নোড চাইল্ড হিসেবে অ্যাডজাসেন্ট হয়ে আছে তাদেরকে আমরা রিল্যাক্স করতাম। এটাই ছিল কাজ। এর কিন্তু বাইরে কিন্তু বেশি কোনো কাজ নেই। জাস্ট কিউ থেকে বের করা এবং কিউ নোড ওই নোডের সাথে যারা যারা কানেক্টেড তাদেরকে রিল্যাক্স করা। খুবই সিম্পল কাজ। তো আমরা এটা সিমুলেশন দেখছিলাম এবং কিভাবে আপডেট হয় সেটাও আমরা বোঝার চেষ্টা করছিলাম। তো এটা ছিল হচ্ছে ডায়াক্সট্রা অ্যালগরিদমের সুডোকোড এবং তার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস। তো ডায়াক্সট্রা কমপ্লেক্সিটি ওভারঅল ই লগ ভি থাকে, যেহেতু আমাদের মিনিমাম মিন কিউ ব্যবহার করতে হয়। তো ডায়াক্সট্রাতে যে প্রবলেমটা আমরা বলছিলাম যে কোথায় হচ্ছে প্রবলেমটা হয়, তো সেই প্রবলেমটা হচ্ছে যদি আমরা কোনো নেগেটিভ এজ সাইকেল ফেস করি। আমাদের এমন কোনো এজ সাইকেল যদি থাকে যেখানে কন্টিনিউয়াসলি আমাদের হচ্ছে কি বলে ব্যাক অ্যান্ড ফোর্থ ভাবে রিল্যাক্স হতে থাকতেছে দুইটা নোড, বা তাদের কস্ট অলওয়েজ আপডেট হতেই আছে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখছিলাম এই এই ডাটা,
এই জায়গাতে আমরা নেগেটিভ এস সাইকেল পাচ্ছিলাম। কেন নেগেটিভ এস সাইকেল পাচ্ছিলাম? ইনফাইনাইট যেন আছে দেখে। আগে এটা যোগ করে যাওয়ার জন্য ওইটা ছোট হয়ে যাচ্ছিল, বড় হয়ে যাচ্ছিল। নেগেটিভ এস সাইকেলের সংখ্যা আবারও বলি, দু একজন হয়তো ভুল বলতেছেন, ইনফাইনাইট বলে বিষয়টা না। নেগেটিভ এস সাইকেল বলতে যেটা বোঝাচ্ছে, এই জায়গাতে একটা সাইকেল তৈরি হয়েছে, যে সাইকেলের ওয়েট হচ্ছে নেগেটিভ, টোটাল ওয়েট হচ্ছে নেগেটিভ। যেমন ই থেকে এফ, এফ থেকে সরি, ই থেকে এফ এবং এফ থেকে ই, এখানে হচ্ছে সাইকেলটা আছে। এখন এই সাইকেলে যে সকল এজ আছে তাদের টোটাল সামেশন হচ্ছে নেগেটিভ -3, যার কারণে এটাকে বলা হচ্ছে নেগেটিভ এজ ওয়েট সাইকেল। ঠিক আছে? আর কিন্তু এই সাইকেলটা কিন্তু নেগেটিভটা, এই সাইকেলটা হচ্ছে পজিটিভ। তো এখানে রিল্যাক্সেশনটা খুব বেশি বারবার হবে না, একবারই হবে। এখানে পাথ থাকতে পারে, ইনফাইনাইট পাথ থাকতে পারে, কিন্তু এই সাইকেলটা আসলে নেগেটিভ সাইকেল না, এটা হচ্ছে পজিটিভ +3। এটা ওয়েট সাইকেল, সাইকেলের ওয়েট গুলো যোগ করলে, এজ গুলো সবগুলো যোগ করলে আমাদের +3 থাকবে। সো এটা রিল্যাক্সেশন বেশি হবে না। কিন্তু নেগেটিভ এজ সাইকেলের রিল্যাক্সেশন বারবার চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। সো এইটা মানে চলতে থাকলে কি হবে, একসাথে যে সমস্যাটা হচ্ছে, ওইটা মিন কিউটাকে নেয়, মিন যে নোড আছে তাকে নেয়। তো এখন এই নোডগুলোর মধ্যে যদি ব্যাক অ্যান্ড ফোর্থ রিল্যাক্সেশন চলতেই থাকে, তাহলে সমস্যাটা হচ্ছে যে এই ট্যাক্সটা এই জায়গাতে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। মানে একবার ই নোট রিল্যাক্স হবে, আবার এফ নোট রিল্যাক্স হবে, আবার ই নোট রিল্যাক্স হবে, আবার এফ নোট রিল্যাক্স হবে। এইভাবে এটা কন্টিনিউয়াস চলতে থাকবে এখানে। So, এই সমস্যাটা দূর করতেই আসলে পরবর্তী যে অ্যালগোরিদম চিন্তা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের কি বলে, বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম। আচ্ছা, আর একটা হিসাব আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি কোনো নোড আনরিচেবল হয়, মানে কখন একটা নোড আনরিচেবল হবে বলেন দেখি, ডায়াক্সা বেলম্যান ফোর্ডের ক্ষেত্রে। ইনগোয়িং এবং আউটগোয়িং এর সংখ্যা পর্যায়ক্রমে নেগেটিভ হতে থাকলে বা কোনো ডিরেকশন নাই থাকলে। হ্যাঁ, মানে সোর্স থেকে কোনো নোড আনরিচেবল হওয়া মানে যেটা বোঝাচ্ছে, সোর্স নোড থেকে যদি আমরা ডায়াক্সটা বা বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম রান করি, তাহলে আসলে ওই নোডের আমরা কি বলে কস্ট হচ্ছে ইনফিনিটি পাবো সবসময়। যেমন এস থেকে এইচ এ যাওয়ার কোনো ধরনের রাস্তা নাই, কোনো এজ নাই, কোনোভাবেই কানেক্টেড না। তো সেক্ষেত্রে আসলে আমাদের যেটা দাঁড়াবে যে আমরা এস থেকে এইচ এ যেতে পারতেছি না, যার কারণে কস্ট ইনফিনিটি থাকবে। তো তার মানে আমরা বলতে পারবো যে এই নোডগুলো হচ্ছে আনরিচেবল যদি এস থেকে তাদের কস্ট হচ্ছে ইনফিনিটি থাকে। আচ্ছা, তো নেগেটিভ এস সাইকেল বের করার জন্য বা নেগেটিভ ওয়েটকে ওভারকাম করার জন্য একটা যে কনসেপ্ট, খুবই সিম্পল একটা কনসেপ্ট বের মেনটেন করতে হয়, সেটা কি, সাইকেল হওয়ার কন্ডিশনটা চিন্তা করতে হয়। সাইকেল হওয়ার কন্ডিশনটা কি ছিল মনে আছে? একটা গ্রাফে মিনিমাম কয়টা, এসে যে স্টার্ট নোট থেকে সেই স্টার্ট নোট থেকে ঘুরে যদি আবার সেই নোডে ফিরে আসে, তো তখন সাইকেল ক্রিয়েট হয়। স্টার্ট নোড না, মূলত ট্রাভেলড নোড। হ্যাঁ, স্টার্টিং নোডে যে ফেরত আসবে এমন কোনো কথা নাই। যে কোনো, বলতে হবে যে আমরা যখন ডিএফএস টা শিখে ফেলছি তখন আমাদের অবশ্যই বলতে হবে যদি কোনো ধরনের প্যাকেজ থাকে যে ডিসেন্ডান্ট থেকে অ্যানসেস্টরে যদি ফেরত আসে, স্টার্টিং এ থেকে আসবে এমন কোনো কথা নেই। আচ্ছা, তো সাইকেল হইতে গেলে মিনিমাম কয়টা এজ লাগে? 3টা না না, তিনটার কথা বললাম, আমি বলছি যে ধরেন একটা, যদি গ্রাফকে ট্রি হইতে হয়, তাহলে ট্রি হওয়ার শর্ত কি?
স্যার একটা গ্রাফ নিজেই তো ট্রি হইতে পারে, কিন্তু ওটা স্যার কি সিবলিং গুলো কানেক্টেড থাকা যাবে না? আমি সেটাই বলছি, ট্রি হইতে গেলে কয়টা ভার্টেক্স থাকতে হবে, কয়টা এজ থাকতে হবে। স্যার যদি মানে হয় ভার্টেক্স 3টা হয় তাহলে এজ 2টা হবে। সেটাই বলতে হবে যে ভার্টেক্স যদি আমাদের ভি হয়, এজ এর সংখ্যা হবে হচ্ছে v-1। আমাদের এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, জেনারেলাইজড ফরম্যাটে আসতে হবে। সো এটাই হচ্ছে কথা, যে যদি আমাদের ভার্টেক্স একটা গ্রাফকে, কোন একটা গ্রাফ দেওয়া আছে আপনার কাছে, সেটাকে যদি ট্রি কনস্ট্রাক্ট করতে হয় তাহলে অবশ্যই নোডের সংখ্যা হবে ভি, কিন্তু এজের সংখ্যা হবে v-1। কেন? স্যার যদি নোড আর ভার্টেক্স সমান হয়ে যায় তাহলে তো একটা সার্কেলই হয়ে যাবে। নোড আর ভার্টেক্স সমানই হবে, নোড আর ভার্টেক্স একই জিনিস। আমি বলছি নোড এবং এজ। সরি স্যার, এডস, জি স্যার। নোড আর এডস সমান হলে তো স্যার একটা ইয়ে তৈরি হয়ে যাবে, এক জায়গায় সার্কেল তৈরি হয়ে যাবে। নর্মাল যে কনসেপ্ট, একটা যখন আমরা গ্রাফ আঁকাই, সরি ট্রি যদি আঁকাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের যতগুলো নোড আছে তার চেয়ে একটা এজ কম থাকে অলওয়েজ। যেমন এইখানে যদি আমরা দেখি, আমাদের এখানে এজ নোড আছে হচ্ছে 7টা। হ্যাঁ 7টা, এবং এজ দেখা যাচ্ছে 6টার মতো আছে। জি স্যার। 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। সো এটা ট্রি হিসাবে আছে। এখন যদি এটাতে কোনোভাবেও যদি আমরা একটা এজ এক্সট্রা নিতে চাই, আমরা তো এখানে এই এজটা নিতে পারবো না, কারণ এটা এজই হবে না। প্যারেন্ট। না, প্যারেন্ট বিষয় না, আমি বলতেছি যে কোন একটা জি এজ, স্যার, হবে মনে না। করেন যে আমি কানেক্ট করলাম না, জাস্ট এরকম একটা এজ রাখলাম, এটা হবে এজ? জি না স্যার। এজ হতে গেলে অবশ্যই আমাদের 2টা নোড লাগবে। জি তো এখন যদি শুধু এই গ্রাফের উপর আমরা যদি একটা এজ কানেক্টও করতে চাই কোনোভাবে, তখন দেখা যাবে যে কি সাইকেল তৈরি হয়ে গেছে। জি স্যার। এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, যে কোনো এক জায়গায় যদি আমরা নিতে চাই, কোনো না কোনো ভাবে সাইকেল তৈরি হবে একটা এক্সট্রা এজ নিতে গেলে। তো কনসেপ্ট হচ্ছে এইটাই, যে আমাদের টার্গেট হচ্ছে নেগেটিভ ওয়েট সাইকেল আছে কিনা সেটা বের করা। তো সাইকেল আছে কিনা বের করতে গেলে আমাদের সাইকেল হওয়ার যে কন্ডিশন, সেটা আমাদেরকে দেখতে হবে। তার মানে কি, আমাদের যে রিল্যাক্সেশন হওয়ার কথা, সেই রিল্যাক্সেশন যদি আমাদের নাম্বার অফ এজের সমান হয়, সরি, রিল্যাক্সেশন যদি আমাদের ভার্টেক্সের যতগুলো নাম্বার আছে ততগুলো সমান হয়ে যায় বা তার বেশি হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে ওইখানে আসলে সাইকেল আছে। সাইকেল বেলম্যান আছে। ফোর্ড এটা ইনশিওর করে। ঠিক আছে, নর্মাল গ্রাফে রিল্যাক্সেশন কখনোই v-1 এর চেয়ে বেশি হওয়ার কথা না। ঠিক আছে, সবগুলো এজ বা সবগুলো ভার্টেক্স যদি আপডেট হয়, তাও v-1 এর চেয়ে বেশি হওয়ার কথা না। নর্মাল গ্রাফের ক্ষেত্রে যতগুলো এজ আছে, রিল্যাক্সেশনটা হবে না। কিন্তু যদি কোনো নেগেটিভ এজ সাইকেল থাকে, সেখানে দেখা যাবে কি, কারণ সাইকেল থাকলে কি হবে, এরকম যদি একটা সাইকেল থাকে, তাহলে সবগুলো নোড তো একবার রিল্যাক্স হবেই। এই যতগুলো এজ আছে, যতগুলো v-1 সংখ্যক রিল্যাক্স হবেই। কিন্তু যদি সাইকেল থাকে এবং সেখানে যদি নেগেটিভ এজ সাইকেল থাকে, কারণ আমি এখানে নেগেটিভ এজ দিলাম -3, তাহলে দেখা যাবে যে আমি যদি আবার রিল্যাক্স করি, কোনো না কোনো নোড আবার এই নেগেটিভ এজের কারণে সেটা রিল্যাক্স হইতে পারে। ঠিক আছে, আমি প্রথমে v-1 বার রিল্যাক্স করব প্রত্যেকটা নোডকে, যতগুলো এজ আছে v-1 বার রিল্যাক্স করব। এরপরও যদি আবার আরো একবার রিল্যাক্স করা পসিবল হয়, তাহলে আমরা ধরতে পারবো যে এই জায়গাতে, এই গ্রাফের ভিতরে নেগেটিভ এজ সাইকেল আছে। তো এইটাই হচ্ছে কনসেপ্ট সাইকেল ডিটেক্ট করার। তো এখানে আগের মতোই ডায়াক্সটার মতোই সব ধরনের জিনিসপত্র থাকবে। ইনিশিয়ালাইজেশনও ডায়াক্সটার মতো হবে। সোর্স নোডে ইনিশিয়ালাইজেশন 0 করা হবে, কিন্তু এখানে কোনো কিউ মেনটেন করা হবে না বেলম্যান ফোর্ড অ্যালগরিদমে। স্যার নেগেটিভের যে প্রবলেমটা থেকে গেছিল এটা কি এখানে থাকবে?
না থাকার জন্যই তো আমাদের এটা বের করা, এই বেলম্যান ফোর্ডে যাওয়া। আচ্ছা, সো এখানেও আমাদের রিল্যাক্সেশনের বিষয়টা আসবে। সো রিল্যাক্সেশন আমি আর ডিসক্রাইব করতেছি না। তো এখন আমরা দেখি যে কিভাবে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম অ্যাপ্লাই করে। তো বেলম্যান ফোর্ডের আউটকাম হবে দুইটা। একটা হচ্ছে যে ট্রু, মানে রিটার্ন করবে ট্রু যদি আমাদের নেগেটিভ কোনো এজ সাইকেল না থাকে, বা কোনো ধরনের নেগেটিভ এজ আমরা পৌঁছাই নাই, বা ওখানে যদি কোনো নেগেটিভ সাইকেল না থাকে, মানে গ্রাফের মধ্যে যদি কোনো নেগেটিভ সাইকেল না থাকে। আর ফলস হবে তখনই যদি আমাদের নেগেটিভ এজ সাইকেলে চলে যায়। তো নেগেটিভ এজ সাইকেলে চলে যাওয়া মানে হচ্ছে আমাদের ওখানে কোনো সলিউশন নাই, মানে নোডের মধ্যে কস্ট হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছে, যার কারণে এখানে সলিউশন নাই। তো বেলম্যান ফোর্ড আমাদের এই ট্রু অথবা ফলস রিটার্ন করবে। যদি ট্রু রিটার্ন করে তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা ভালোভাবে কাজ করা গেছে, বা ভালোভাবে প্রত্যেকটা নোডের ওয়েটকে আপডেট করা গেছে। আর যদি ফলস রিটার্ন করে তাহলে আমরা বুঝবো যে কোনো জায়গাতে আটকে গেছে, বা আটকে গেছিল, বা ওখানে হচ্ছে কোন ধরনের নেগেটিভ এজ সাইকেল আছে। ঠিক আছে, তাহলে সেটা আমরা আর সামনে প্রসিড করব না, বা ওইটার কোনো রেজাল্ট আমরা অ্যাকসেপ্ট করব না। তো আইডিয়াটা ওই যে ওটা বললাম অলরেডি, ট্রাভার্স করতে হবে অল দ্য এজেস v-1 টাইমস। আমাদের যতগুলো এজ আছে সবাইকে আমরা v-1 টাইমস হচ্ছে ট্রাভার্স করব, and every time performing a relaxation step of each age। আমরা যতবারই ট্রাভার্স করব প্রত্যেকবারই হচ্ছে রিল্যাক্সেশন স্টেপকে আমরা রান করব বা রিল্যাক্সেশন করা ট্রাই করব। অ্যালগরিদমের চেহারা দেখি তাহলে বুঝে যাব কি করতেছে। প্রথম কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন। সো ইনিশিয়ালাইজেশন হচ্ছে আমাদের যে বিষয়টা ছিল সেই বিষয়টা আগেই করে আসছি আমরা, ইনিশিয়ালাইজেশন। এই 2 নাম্বার লাইন থেকে মেইন কাজ, আমরা একটা ফর লুপ চালাচ্ছি। দেখেন ফর লুপে কি করা হচ্ছে, আমাদের যতগুলা নোড ছিল তার চেয়ে একটা কম সংখ্যক ফর লুপ চলবে। ভার্টেক্স যতগুলো ছিল তার চেয়ে এক কম বার হচ্ছে এই ফর লুপটা চলবে। এই ফর লুপে কি করা হবে, এই ফর লুপে আমরা আরো একটা ইনার ফর লুপ চালাবো। ডু ফর ইচ এজ ভি, যতগুলো এজ আছে আমাদের আবার আমরা হচ্ছে রিল্যাক্স করা ট্রাই করব। যতগুলো এজ হচ্ছে আমাদের ইউভি, যতগুলো এজ আছে প্রত্যেকটা এজকে আবার বারবার আমরা রিল্যাক্স করব। আমার কি বলে, যতগুলো এজ আছে, এজের যে লিস্ট আছে সবাইকে আমরা প্রতিবারই হচ্ছে রিল্যাক্স করা ট্রাই করব। ঠিক আছে, তো রিল্যাক্স করা ট্রাই করব। যদি রিল্যাক্স হয় তাহলে হবে, না হলে না হবে, কিন্তু আমাদের অ্যালগরিদমটা এটা ট্রাই করবেই। প্রথম ফর লুপটা দেখেন, এটা হচ্ছে v-1 বার চলতেছে, এটা মাস্ট চলবেই। এবং আমরা প্রতিবারেই প্রত্যেকটা এজকেই কিন্তু রিল্যাক্স করা ট্রাই করতেছি। ঠিক আছে, এটা কিন্তু নেস্টেড ফর লুপ দুইটা। তো প্রতিবারে আমরা হচ্ছে এজ গুলোকে রিল্যাক্স করা ট্রাই করতেছি। এখন এটা গেল হচ্ছে কি v-1 বার রিল্যাক্স করার বিষয়টা। এর পরেও যদি আমরা আরো একবার রিল্যাক্সেশন করব, ঠিক আছে, যে এই 5 নাম্বার লাইন থেকে, এটা তো v-1 বার আমরা রিল্যাক্স করলামই, এর পরেও আমাদেরকে আবারও কিছুবার রিল্যাক্স করতে হবে। আবারও আমরা হচ্ছে এজ যতগুলা ছিল ততবার আবার নতুন করে আরেকটা রিল্যাক্স করব। এখন কোনো কারণে যদি এই জায়গাতে, এই দেখেন 6 নাম্বার লাইনে, যদি v-1 বার রিল্যাক্স করার পরেও, v-1 বার রিল্যাক্স করার পরেও প্রত্যেকটা এজকেই আরো একবার যদি রিল্যাক্স করা পসিবল হয় এখানে, ওই ফর লুপের বাইরে, এই নেস্টেড ফর লুপের বাইরে, ঠিক আছে, এটার বাইরে যদি আরো একবার পসিবল হয় রিল্যাক্স করা, তাহলে আমরা সাথে সাথে বলতে পারবো যে ফলস, মানে ওইখানে নেগেটিভ এজ সাইকেল ছিল, যার কারণে আরো একবার রিল্যাক্স করা গেছে এক্সট্রা। আর যদি এই ফলসটা কখনো না পৌঁছায় তাহলে আমরা রিটার্ন করব ট্রু, যে আমরা চেক করে দেখছি যে আমাদের v-1 বার তো রিল্যাক্স করছি আগে, তারপর আবারও একবার রিল্যাক্স করছি, কিন্তু আমাদের ওই কোনো নেগেটিভ এজ সাইকেল আমরা পৌঁছাই নাই। সো তাহলে আমরা ট্রু রিটার্ন করব। এটা হচ্ছে বেলম্যান ফোর্ডের
স্ট্রাকচার। অ্যালগরিদমটা কি বোঝা গেছে? জি স্যার। সো অ্যালগরিদম কিন্তু আসলে কঠিন কিছু না। বেলম্যান ফোর্ড ডায়াক্সটা টোটালি ইজি একটা অ্যালগরিদম। জাস্ট বেলম্যান ফোর্ডে জাস্ট নেস্টেড ফর লুপ চালাতে হবে এবং বাইরে আর একটা ফর লুপ চালাতে হবে যেটাতে এক্সট্রা একটা চেকিং করবে। বলেন। 6 নম্বর থেকে একবার একটু বললে ভালো হতো। নেটের সমস্যা। আচ্ছা, তো না বলতেছিলাম যে যদি প্রথম যে 2, 3, 4 নম্বর লাইন, এটাতে তো আমরা অলরেডি দেখছি যে আমাদের v-1 টাইমস হচ্ছে প্রত্যেকটা এজকেই রিল্যাক্স করতে হবে। তো আমাদের যে কন্ডিশন ছিল ট্রি হওয়ার কন্ডিশন ছিল v-একটা এজ থাকতে পারবে ট্রিতে। কিন্তু আরো একবার যদি রিল্যাক্স করা পসিবল হয়, মানে ওটা নেস্টেড লুপের বাইরে, এটা হচ্ছে নেস্টেড লুপের বাইরে, টোটালি আলাদা জিনিস। এটা আরো একবার যদি প্রত্যেকটা এজকে আপডেট করা পসিবল হয়, তার মানে যেটা ইন্ডিকেশন দিচ্ছে যে v-1 বার তো আমরা অলরেডি আপডেট করেই ফেলছি, আরো একবার আপডেট করতে হচ্ছে কোনো একটা জায়গাতে, কারণ এই জায়গাতে আরো একবার আপডেট করতে হচ্ছে এই এজগুলোর মধ্যে। তো যেহেতু আর একটা আপডেট করতেই হচ্ছে প্রত্যেকটা এজকে আবার চেক করার ফলে, তখন আমরা যদি আপডেট করার কি বলে কন্ডিশনে অ্যারাইজ করে বা রিল্যাক্সেশন কন্ডিশন অ্যারাইজ করে আবারও, তাহলে আমরা বুঝতে পারবো যে ওখানে নেগেটিভ এজ সাইকেল আছে। তো যখনই নেগেটিভ এজ সাইকেল আছে তখনই আমরা ফলস রিটার্ন করব, কারণ ওই নেগেটিভ এজ সাইকেল থাকলে কোনো সলিউশন নাই। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর যদি আমাদের নেগেটিভ এজ সাইকেল না থাকে তাহলে ফাইনালি আমরা ট্রু রিটার্ন করব। ফলস রিটার্ন করলে কিন্তু এখান থেকে জাম্প করে চলে যাবে, এর নিচে আর যাবে না। তো যখন আমাদের ফলস রিটার্ন হবে না তখনই শুধুমাত্র ট্রু রিটার্ন করতে পারবে। একটা কিন্তু বিষয় সবসময় মাথায় রাখতে হবে, এখানে যত প্রত্যেকবার কিন্তু আমরা রিল্যাক্স করতেছি এজ গুলাকে, তার মানে যতগুলা v-1 আছে, একবারের জন্য আমার যদি ভার্টেক্স থাকে হচ্ছে ধরেন 8টা ভার্টেক্স আছে, তাহলে আমার 7 বার, এই 7 বার প্রত্যেকবারই হচ্ছে যতগুলা আছে সবাইকে রিল্যাক্স করতে হবে। প্রথমবার সবাইকে সবগুলো এজ রিল্যাক্স করতে হবে, তারপরে আবারও সবগুলো এজকে রিল্যাক্স করতে হবে, আবারও সবগুলো এজকে রিল্যাক্স করতে হবে। এটা কিন্তু ট্রাই করতে হবে অলওয়েজ। আচ্ছা, আমরা সিমুলেশন একটা আছে এখানে, যেহেতু এটা সবগুলো এজকে রিল্যাক্স করার বিষয় আসছে। সো ইনিশিয়ালি হচ্ছে সিমুলেশনটা এভাবে দেখানো ট্রাই করতেছে সবগুলো এজকে কিভাবে রিল্যাক্স হয়। তো একবার রিল্যাক্স করলে এরকম কিছু একটা হবে। এখানে হচ্ছে একটা এজের রিল্যাক্সেশন দেখানো হয়েছে, মানে একবার। সো প্রথমে এস থেকে টিতে গেল, এখানে যে কোনো ওয়েতে রিল্যাক্স হতে পারে। ঠিক আছে, রিল্যাক্স হওয়ার জন্য কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে কোনটা ছোট কোনটা বড় সেটা আগে দেখতে হবে। যে যে কো- যে কোনো এজ এখানে আসলে কানেক্টেড হবে, কারণ এই গ্রাফটা হচ্ছে টোটালি এজ ডিপেন্ডেন্ট। তার মানে আমরা যেটা বলছিলাম এজের যে লিস্ট আছে আমাদের, যেমন প্রথমে ধরেন টি-এক্স, টি-ওয়াই, টি-জেড, এই লিস্ট যদি ফলো করে এটাও কিন্তু করতে পারে, এটা করতেই পারে। অথবা যদি এস-ওয়াই আগে রিল্যাক্স করবে, অথবা টি-এস আগে রিল্যাক্স করবে, মানে এজের সিকোয়েন্স ধরে ধরে রিল্যাক্স করবে, নট নোডের সিকোয়েন্স। ঠিক আছে, সো এই ধরেন এজের লিস্ট আছে একটা, এরকম একটা লিস্ট আছে, এই লিস্ট ধরে ধরে সে রিল্যাক্স করা ট্রাই করবে প্রতিবার। তো হয়তো বা এস থেকে টি রিল্যাক্স করলো, এস থেকে ওয়াই রিল্যাক্স করলো, দেন হয়তো সেকেন্ড পাসে দেখা যাবে যে টি থেকে এক্স কে রিল্যাক্স করলো, তারপর হচ্ছে ওয়াই থেকে হয়তো বা এটা করতে পারতো যদি আমাদের এজটা আগে থাকতো। এখানে টি থেকে জেড এজটা হয়তো বা আগে আছে, যার কারণে এটা আগে রিল্যাক্স হয়েছে। জিনিসটা কিন্তু এমন না যে আমার এই প্যাটার্নেই হবে, এজের লিস্ট যেভাবে আছে সেইভাবে রিল্যাক্সেশনটা হবে। যদি কোনো কারণে
দুইটাই ইনফাইনাইট কস্টে থাকে তাহলে ওইটা রিল্যাক্স হবে না, কিন্তু কোনো না কোনো পর্যায়ে যখন ওই দুইটা নোড ইনফাইনাইট থেকে আপডেট হবে তখনই শুধুমাত্র রিল্যাক্স হবে। কি বলতেছি হয়তো অনেকেই ধরতে পারেন নাই। যেমন প্রথমেই কিন্তু এই এক্স এবং জেড নোড আপডেট হবে না, কারণ এটাও ইনফাইনাইট কস্টে আছে, এটাও ইনফাইনাইট কস্টে আছে। ঠিক আছে, তো এইভাবে আপডেট করা যাবে না। তো তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে নোডগুলা মানে জিরো কস্ট থেকে শুরু হচ্ছে সেই নোটগুলো, বা যে নোটগুলোর কস্ট ইনফিনিটি থেকে কম, সেগুলো আগে আপডেট হবে। ঠিক আছে, আগেই একদম এই এজটা আপডেট হয়ে যাবে না, কারণ এখানে দুইটা এজই হচ্ছে ইনফাইনাইট কস্টে আছে। তো আমাদের সেটা মেনটেন করতে হবে। আচ্ছা, তো এখানে সেকেন্ড স্টেজে বা স্যার হ্যাঁ বলেন। জয়ন্ত, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে। মিউট করা যায় না কেন? স্টার্ট করি যেটা থেকে বলে দেওয়া হয় জয়ন্ত, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, জিরো আপনি ধরে থাকলে ভালো হয়। আমরা প্রথমে আমাকে মিউট করতে পারতেছি না কেন আমি? আচ্ছা জয়ন্ত, আপনি যদি পরে শুনতে পান, আমি বলতেছিলাম যে আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, আপনি ভালো কোনো নেটওয়ার্ক পজিশনে একটু গেলে সুবিধা হয় কোশ্চেনটা শুনতে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এখানে এজ এর সিকোয়েন্স অনুযায়ী রিল্যাক্স হবে, এবং হয়তোবা এখন দেখা যাচ্ছে 6 থেকে টি থেকে জেড রিল্যাক্স হয়েছে, পরের স্টেজে হয়তোবা ওয়াই থেকে এক্স রিল্যাক্স হচ্ছে, এভাবে আস্তে আস্তে রিল্যাক্স হবে। তো আলটিমেটলি সবগুলো নোট রিল্যাক্স হয়ে আমাদের যে ট্রিটা গঠন করার কথা ছিল সেই ট্রিতে পৌঁছাইতে পারবো আমরা। যদি কোনো কারণে আমাদের নেগেটিভ এজ সাইকেল থাকে, তখন দেখা যাবে যে বারবার আপডেট হইতেই আছে হইতেই আছে। তো তখন আমরা হচ্ছে আবার যদি রিল্যাক্স করি, তাহলে দেখবো যে নতুন করে আবার আপডেট হচ্ছে। তো যার কারণে আমাদের নেগেটিভ এজটা আমরা ধরতে পারবো তখন। যেমন এইখানে আমাদের এই জেড নোডের সম্ভবত একবার আপডেট হয়েছিল, 2 হয়েছিল, পরে আবার সেটা রিল্যাক্স হয়েছে। আহ, পরে কোথায় যেন কিভাবে যেন রিল্যাক্স হলো, এক্স থেকে টিতে গেছে একবার, টি আপডেট হয়ে গেছে, আবার টি থেকে জেডে আবারও গেছে। ঠিক আছে, আগে কিন্তু একবার টি থেকে জেডে যাওয়া হয়েছিল, তার মানে কি জেড অলরেডি একবার রিল্যাক্স হয়েছিল কোনো না কোনো ভাবে, -4 দিয়ে একবার যাওয়া হয়েছিল। পরবর্তীতে আরো একবার কিন্তু সেটা এই জেড নোট আরো একবার রিল্যাক্স হয়েছে। তার মানে আমাদের যেটা বোঝাচ্ছে এইখানে আমরা আটকে যাব, যদি আমরা বারবার এই পথে যাইতে থাকি হয়তো আমরা আটকে যেতে পারি, হইতে পারে। সো জাস্ট দেখতে হবে যে আমাদের বেলম্যান ফোর্ড v-1 টাইমস রান করার পরে আরো একবার রান করতে পারতেছে কিনা। যদি পারে তাহলে আমাদের বলবো ফলস, আর যদি না পারে তাহলে ট্রু বলবো। সো এটা হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। যেমন এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে সোর্স থেকে বা এস থেকে হচ্ছে বি একবার আপডেট হচ্ছে, বি থেকে সি একবার আপডেট হবে কারণ ইনফিনিটি ছিল, আবার সি থেকে আবার সোর্সকে আপডেট করা হবে, -3 হয়ে যাচ্ছে, আবার এস থেকে আবার বি আপডেট হবে, আবার বি থেকে সি